দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানে আপনাদেরকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ের চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। বিশ্বের নানা প্রান্তে ঘটে যাচ্ছে নানা ঘটনা, সেই সঙ্গে আমেরিকার ভেতরে, এছাড়া আমেরিকার বাইরে, যার সঙ্গে আমেরিকা যুক্ত, যার সঙ্গে বাংলাদেশ যুক্ত, অথবা যার সঙ্গে বিশ্ব যুক্ত। ঘটনাগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে, বা এই সংবাদের পেছনের কারণটা কি, এই সংবাদগুলো আসলে মানুষকে কি বার্তা দিয়ে যাচ্ছে, সব বিষয়গুলো নিয়ে চেষ্টা করা থাকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা আপনাদেরকে সেই সব বিষয়ের পেছনের ঘটনা এবং বিশ্লেষণ এবং মন্তব্য এবং সেই ঘটনাগুলো থেকে আগামীতে কি কি ঘটতে পারে সেই সব বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমরা এই অনুষ্ঠান সেভাবেই সাজিয়েছি। একটা উইকেন্ড কাটানোর পরে আজকে কর্মব্যস্ত দিন পার করেছে আমেরিকা, এখানে আপনারা জানেন। কিন্তু কর্মব্যস্ত দিন পার করলেও অনেক মানুষের জন্য সেটি আসলে কর্মব্যস্ত না, অনেক কষ্টের কারণ। এরই মধ্যে আপনারা সবাই অবগত আছেন যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় দীর্ঘ সময় ধরে শাটডাউন চলছে, প্রায় 40 দিনের উপরে শাটডাউন চলছে, এবং সিনেট তারা বারবার ভোটে বসে প্রায় 15 বার ভোটে বসার পরেও আসলে সেই কাঙ্ক্ষিত যে ওপেন করা সেটি করতে পারেনি, বা করতে চাইলেও সেটি আসলে খুব শেষ সময়ে গিয়ে বাধা পড়ে যাচ্ছে। তবে সুখবর যেটি হচ্ছে, আজকে আপনার যে মাইক জনসন স্পিকার, তিনি একটি আশার বাণী শুনিয়েছেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প, সেই সঙ্গে মাইনরিটি লিডার চাক শুমার, ওনারা সবাই একটি আশার বাণী শুনিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যখন কথা বলছি তখন কিন্তু সিনেট ফ্লোরে এই শাটডাউন ওপেন করা নিয়ে আলোচনা চলছে। হয়তো বা সেটি এই সপ্তাহে নাগাদ বা আগামীকাল বা বুধবারের মধ্যে হয়তো শাটডাউন ওপেন হয়ে যাবে। দুই পক্ষ মোটামুটি রাজি, কারণ আমরা যেটি জেনেছি ডেমোক্রেটদের প্রায় 8 থেকে 10 জন ডেমোক্রেট সিনেটর যে জানুয়ারি পর্যন্ত যে শাটডাউন বন্ধ করার জন্য যে সাবসিডি বিল সেটিতে সম্মত হয়েছেন, এমনটা ইঙ্গিত দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। শেষ পর্যন্ত দেখা যাক আসলে কি হয়, কারণ আমেরিকার ফেডারেল ওয়ার্কার থেকে শুরু করে আপনার এয়ারলাইন্সে যারা জব করছে, সেই সঙ্গে টিএসএ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মানুষ, এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্ন্যাপ বেনিফিট যারা নিচ্ছে সেই ক্ষুধার্ত মানুষ, তারা আসলে খুবই ভুগছে। তাই যত দ্রুত সম্ভব এই শাটডাউন ওপেন হলে জনগণের জন্য ভালো হবে। আমরা সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবো। সেই সঙ্গে আপনারা জানেন যে হোয়াইট হাউসে প্রথমবারের মতো, ইতিহাসে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা, উনি আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেছেন, সেখানে কথা বলেছেন। এবং সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, মধ্যপ্রাচ্যের যে অস্থির সময় সেটিকে শান্তিতে আনার জন্য সিরিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখতে পারে। সেই সঙ্গে যে অন্তর্বর্তীকালীন যে এখন প্রেসিডেন্ট রয়েছেন আল সারা, উনি আসলে এখানে বড় ভূমিকা রাখতে পারেন, এমনটা ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবং আমেরিকার পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আমেরিকা, সেটিও জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। সেই সঙ্গে আরও একটি বিষয় আলোচনা, যেটি আসলে দক্ষিণ এশিয়ার জন্য অনেক বড় একটা ঘটনা, সেটি হচ্ছে ভারতে মুম্বাইতে হামলা হয়েছে। মুম্বাই হামলা বলছে অনেকেই, অনেক গণমাধ্যম, আবার ভারতের যে ইন্টেলিজেন্স তারাও এটা তদন্ত করছে। তাই সেক্ষেত্রে অনেক হতাহত হয়েছে, প্রায় 9 থেকে 10 জনের উপরে মানুষ হতাহত হয়েছে, সে সঙ্গে আহত হয়েছে অনেকেই এটাকে বলছেন যে সন্ত্রাসী হামলা কিনা, বা এখানে কোনো জঙ্গিবাদী হামলা কিনা, অথবা ভারতের সরকারের কোনো গাফিলতি রয়েছে কিনা, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এটার সঙ্গে বাংলাদেশ সহ যে ভারতের প্রতিবেশী দেশগুলো সেগুলো যুক্ত, কারণ এরই মধ্যে ভারত তার 3টি প্রতিবেশী দেশের সঙ্গে রেড অ্যালার্ট জারি করেছে, সেটিও একটি আলোচনার বিষয়, আসলে কেন হঠাৎ করে এমন হলো। আর এই সঙ্গে আপনারা জানেন যে বিবিসির যে বার্তা প্রধান উনি পদত্যাগ করেছেন, গণমাধ্যমের জন্য এটি একটি আসলে অনেক চিন্তার বিষয়। সেই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি বিবিসির বিরুদ্ধে আবার নতুন করে মামলা করবেন জরিমানা আদায়ের জন্য। আমরা গণমাধ্যমে যে বিশ্বজুড়ে যে চাপ, সেটিরও এটি একটি প্রতিফলন কিনা সেটা নিয়েও আলোচনা করতে চাই। সেই সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ তো রয়েছেই, কারণ বাংলাদেশে আপনারা জানেন যে ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ সরকার ছিল, বা আওয়ামী লীগ, তারা আসলে 13 তারিখে লকডাউন ঘোষণা করেছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের যে নেতাকর্মীরা সেটিকে উৎসাহিত করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় একটি ফেসবুক বার্তায় তিনি তার নেতাকর্মীদেরকে 13 তারিখে মাঠে নামার জন্য বলেছেন। সেই সঙ্গে জুলাই সনদের যে সরকার ঘোষিত যে সময়সীমা যে দলগুলোকে বলেছিল তারা এরই মধ্যে আলোচনা করে ঠিক করতে, সেই সময়ও এরই মধ্যে পার হয়ে গেছে। এখন দেখার বিষয় অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয়। সেই সঙ্গে জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, তারা বলেছেন
11 তারিখে তারা এর মধ্যে যদি সমাধান না হয় গণভোটের ব্যাপারে তারাও রাজপথে থাকবে। আসলে অনেক ঘোলাটে পরিস্থিতি, শেষ পর্যন্ত কি হয় সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা বোঝার চেষ্টা করব যে কেন এইসব জিনিস ঘটছে বা এটির ফলাফল কি হতে পারে। এইসব ব্যাপার নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন আপনাদের সব সময়কার প্রিয়, আমাদেরও প্রিয় সে প্রিয় আলোচক বৃন্দ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর গোলাম এম মাতবর, ডিন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক, বর্নমাউথ ইউনিভার্সিটি, নিউ জার্সি। মাতবর ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে সিনিয়র সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই, উনি নিয়মিতই আমাদের এই অনুষ্ঠানে থাকেন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। যেমনটা বলছিলাম, আসলে অনেকগুলো বিষয় আমি বলেছি এর আগে, এর বাইরেও অনেক ঘটনা ঘটছে। আসলে একের পর এক ঘটনা উইকেন্ডের পরে শেষ করা যায় না। তারপরও আমি শুরুতে একটু, যেহেতু সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই, আপনি তো সাংবাদিক, যেহেতু আপনি অনেক বিষয়গুলো অনেক খুব কাজ অন্যভাবে পর্যবেক্ষণ করেন, হয়তো অন্য সাধারণ মানুষ যেভাবে পর্যবেক্ষণ করে আপনার পর্যবেক্ষণের ক্ষমতা বা দেখার ব্যাপারটা একটু ভিন্ন। কিন্তু আমি প্রথমেই যে জায়গাতে যেতে চাই সেটি হচ্ছে শাটডাউন। এই শাটডাউনের কারণে আসলে যুক্তরাষ্ট্র বলতে গেলে এক প্রকার স্থবির হয়ে পড়েছে। আমরা দেখলাম যে এয়ারলাইনের প্রায় 20% উপরে এয়ারলাইনের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, স্ন্যাপ সুবিধা বাতিল হয়েছে, বেনিফিটগুলো থেকে বঞ্চিত হচ্ছে, ফেডারেল ওয়ার্কাররা আজকে প্রায় 40 দিনের উপরে তাদের বেতন পাচ্ছে না। বলা যায় এক ধরনের এক অস্থির অবস্থার মধ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি থেকে শুরু করে শ্রমজীবী মানুষ। কিন্তু প্রশ্নটা হচ্ছে আমার, এই যে শাটডাউনের যে ব্যাপারটি মানুষকে জিম্মি করে, বিশেষ করে যে ক্ষুধার্ত মানুষকে নিয়ে যে রাজনীতির ব্যাপারটি, বারবার দুই পক্ষ সিনেটে কেন বারবার এত 40 দিন লাগলো, কেন তারা এই একটা ওপেনের যে নেগোসিয়েশন সেটাতে পৌঁছতে পারছে না? কারণ আমরা দেখলাম যে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম আমলেও ঠিক একই রকমভাবে 30-35 দিনের হয়েছে। এবার প্রেসিডেন্ট ট্রাম্প তো রেকর্ড ভঙ্গ করে ফেলেছেন। কেন বারবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই সময়কারে এই জিনিসগুলো হয়? এটা থেকে আসলে নেগোসিয়েশনের সমস্যা, নাকি আসলে যেটাকে আমরা বলছি একনায়কতন্ত্র বা মানুষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার একটা সুযোগ নেওয়ার চেষ্টা দুপক্ষের? কি মনে হয়? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা। এটা রসিক টানাটানি রাজনীতি, পিওর অ্যান্ড সিম্পল রাজনীতি। রাজনীতি ভালো দিক আছে, মন্দ দিক আছে, কদর্য দিক আছে, এবং এটা একটা কদর্য দিক। এই একটা 2 নম্বর হচ্ছে এই জিনিসটা এমন না যে এখন হঠাৎ করে এটা এখানে হয়েছে। এটা যুক্তরাষ্ট্রে বহু বছর থেকে হচ্ছে, মাঝে মাঝেই হয়। এই প্রেসিডেন্ট ট্রাম্পের আমলেই, এর আগের বারে তার আমলে সবচেয়ে বেশি দিন হয়েছিল, এবারে সেইটাও ছাড়িয়ে গেছে। আজকে পর্যন্ত 41 দিন অতিবাহিত হলো। যাই হোক, সর্বশেষ যে খবর সেটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি গো ধরেছিল, তাদের দাবি ছিল যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটাকে ওবামা কেয়ার বলে সাধারণত বলা হয়, ওটা 31শে ডিসেম্বরের বছরের সেইটার একটা মেয়াদ শেষ হয়ে যাবে। যেটা যদি কর যে পরিমাণ লোকের প্রিমিয়াম দেওয়ার কথা সেটা ওই লেভেলে না রাখা হয়, আর ওইটা সময়সীমা বাড়িয়ে না দেওয়া হয়, তাহলে এটা কয়েক গুণ, দ্বিগুণ তো কমপক্ষে, কেউ কেউ বলছেন কয়েক গুণও বেড়ে যেতে পারে লোকের। তাতে করে অনেক লোক, এটা প্রচন্ড এত টাকা দরিদ্র শ্রেণীর লোকের জন্যই তো অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, তারা খুব ক্ষতিগ্রস্ত হবে, চিকিৎসা নিতে পারবে না, অনেকে অত বিপুল পরিমাণে প্রিমিয়াম দিতে পারবে না, তো ফলে তারা সমস্যা পড়বে। এইটার জন্য তারা বলেছিল যে অবশ্যই এটার মেয়াদ বাড়ানো তারা দাবি করেছিল, কিন্তু কোন অবস্থাতে রিপাবলিকান পার্টি এবং প্রেসিডেন্ট ট্রাম্প সেই মেয়াদ বাড়াতে রাজি হয়নি। তো তার না হওয়ার কারণে তারা এটার থেকে আসবে না। শেষ পর্যন্ত তাদের দলের অলরেডি রিপাবলিকান পার্টির 52-53 জন সদস্য আছেন সেনেটে, তার সাথে আরো 8 জন, 52 জনের সাথে 8 জন, ডেমোক্রেটিক পার্টির 7 জন, এবং ডেমোক্রেটিক পার্টির সাথে ভোট দিয়ে থাকেন তাদের দলের অনুসারী হিসাবে আরেকজন ইন্ডিপেন্ডেন্ট, তিনি সহ 8 জন। এই 8 জন তাদের পক্ষে ভোট দিয়ে এটা রেডি করেছেন যে তারা শাটডাউন শেষ করবেন। শাটডাউন শেষ করার ব্যাপারে তারা কতগুলো শর্ত আদায় করছেন। মূল যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, সেটার ব্যাপারে রিপাবলিকান পার্টি কোনো কনসেশন রাজি হয়নি, একটি মাত্র ছাড়া, সেটা পরে বলছি। প্রথম যেটা হচ্ছে এই শাটডাউনের এই যে ফেডারেল সরকার সব টোটালি বন্ধ হয়ে আছে বলতে গেলে, অ্যাকশনসে জরুরি বিভাগগুলো ছাড়া, জরুরি সার্ভিস গুলো ছাড়া, সেটাতে এই সুযোগ নিয়ে
মানে বিপুল সংখ্যক, হাজার হাজার, একটা ফিগার এক জায়গায় দেখলাম 100,000 এত লোক হয়েছে কিনা জানি না। ওদেরকে লে অফ করা তো মানে ফায়ার করা হয়েছে বলা হচ্ছে। তো এদেরকে যদি চাকরিচ্যুত করা হয়ে থাকে, ডেমোক্রেটিক পার্টি যারা আলোচনা করে নেগোশিয়েট করে ওদের সাথে আদায় করে নিয়েছেন যে এদেরকে, যাদেরকে ফায়ার করা হয়েছে তাদেরকে আবার পুনরায় চাকরিতে ফিরিয়ে নেওয়া হবে, এই একটা তারা আদায় করেছেন। দ্বিতীয় হচ্ছে, এর আগেই একটা, বেশ কয়েক বছর আগে, প্রায় এক যুগ আগে একটা, সম্ভবত 2019 সালে, আমি ভুল বলছি, একটা আইন করে হয়েছিল এইরকম শাটডাউনের সময় ফেডারেল সরকার যে সমস্ত কর্মচারী কাজ থেকে ঘরে বসে থাকতে হয় তাদেরকে বেতন দেওয়া সরকারের জন্য বাধ্যতামূলক, কারণ তারা নিজেরা কোনো ছুটি নিচ্ছে না, সরকার অফিস বন্ধ থাকার কারণে তারা বাড়িতে বসে থাকে। ফলে এই বেতন, এইটা সরকার থেকে, মানে রিপাবলিকান পার্টি থেকে কমিটমেন্ট আদায় করা হয়েছে যে তাদেরকে ফারলোড বলে, এদেরকে ঘরে বসে বসে থাকতে গেছেন যারা, তাদেরকেও বেতন দিয়ে দিতে হবে, ব্যাক পে। যে কত দিনে, যে 41 দিন, বা এটা চালু হতে হতে আরো 4-5 দিন লেগে যেতে পারে, এই পুরো সময় তাদেরকে পয়সা দিয়ে দিতে হবে। তারা কাজে যখন জয়েন করবেন তখন একসাথে তাদেরকে সবগুলো পয়সা দিতে হবে। এই দুটো কমিটমেন্ট তারা আদায় করেছেন, প্রধানত এই দুটো ইম্পর্টেন্ট। আর তৃতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে তারা ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তো ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার আগে আগে ওইটার উপরে সেনেটে ভোটাভুটিতে ওইটা, যে ওইটার মেয়াদ বাড়াবে কিনা, ওই যে প্রিমিয়াম না বাড়ানোর জন্য ডেমোক্রেটিক পার্টির যে দাবি, সেটা ভোটে দিতে রাজি হয়েছেন রিপাবলিকান দল। তো অনেক অবজারভার বক্তব্য হচ্ছে যে দিয়ে লাভ নাই, রিপাবলিকানদের পক্ষে ভোট দেবে না। কিন্তু ডেমোক্রেটিক পার্টির একটা ক্যালকুলেশন এটা আছে যে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান পার্টি এইবারে, মানে এই যে কয়েকদিন আগে যেসব ইম্পর্টেন্ট ইলেকশন হয়ে গেল, ভার্জিনিয়ার গভর্নর পদে তারা হেরে গেল, নিউ জার্সির গভর্নর পদে হেরে গেল, ডেমোক্রেটরা উইন করেছে, নিউ ইয়র্কে উইন করেছেন অ্যাগেইন ডেমোক্রেটিক পার্টির সোশ্যাল ডেমোক্রেটিক ক্যান্ডিডেট জোহরান মামদানি। তো এই সমস্ত কারণে তাদের মধ্যে একটা চিন্তার ভাব যে তাদের পরে জনসাধারণ হয়তো ক্ষিপ্ত হয়ে আরো তাদেরকে মধ্যবর্তী নির্বাচন, যেটা আগামী বছর, যে তাদেরও অনেক লোক, তাদের দরিদ্র শ্রেণী যারা, তাদেরকে মাগা সমর্থক যারা, যারা রেসিজম বা অন্যান্য কোনো কারণে রিপাবলিকান পার্টি বা ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিয়েছেন বা দিয়ে থাকেন, তাদের অনেকে, তারা এই হেলথ কেয়ার যদি মানে প্রিমিয়াম বেড়ে যায় তারাও ক্ষতিগ্রস্ত হবে। ফলে সেই কারণে, অন্যান্য অনেক কারণ ছাড়া, এই সব কারণে তারা অসন্তুষ্ট হতে পারে ডেমোক্রেটিক পার্টি। মাহমুদুল্লাহ ভাই, হ্যাঁ, আপনি যে কথাগুলো বললেন আসলে এইটাই তো ব্যাপার, যে এই কারণগুলো তো আমরা সবাই জানছি, কিন্তু সেই কারণগুলোর সঙ্গে জড়িত হচ্ছে সাধারণ মানুষ, ভুক্তভোগী সাধারণ মানুষ। সেটাই তো, এখন তারা ভয় পাবে যে রিপাবলিকান পার্টি যদি এটার বিরুদ্ধে ভোট দেয়, অ্যাফোর্ডেবল কেয়ার ওই যে প্রিমিয়াম, তাহলে ডেমোক্রেটিক পার্টির ধারণা ওই যে ভোট দেওয়ার, ভোটাভুটিতে তুলবে বলে তারা যে আশ্বাস আদায় করেছে, রিপাবলিকান পার্টি তখন আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ভয় পাবে তার বিরুদ্ধে ভোট দিতে। অন্তত 2-4 জন পক্ষে ভোট দিয়ে দিতে পারে, মাত্র জনাতিনিক ভোট দিলে ওটা পাশ হয়ে যায়। ফলে তাদেরও একটা ক্যালকুলেশন, এই একটা। আর দ্বিতীয় হচ্ছে ওই যে আপনার ফুড স্ট্যাম্প বন্ধ হয়ে গেছে, দিচ্ছে না। এখন ফুড স্ট্যাম্পের ব্যাপারে আপনার পরবর্তী পর্যায়ে সম্ভবত আমরা আলোচনা করব। অবশ্যই আপনি তাহলে একটু থাকেন, আমরা একটু মাতবর ভাই থেকে একটু জানার চেষ্টা করি। মাতবর ভাই, যেমনটা মাহমুদুল্লাহ ভাই বলছেন যে এই জিনিসগুলো সবাই জানে, কারণগুলো আমরা দেখছি, এবং এটা কিন্তু ওপেন, এমন না যে লুকোচুরি। বিশেষ করে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটা ওবামা কেয়ার নামে পরিচিত, সেটি, এবং আরেকটা হচ্ছে যে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপের কথা বলছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, আপনারা রাজনীতি করতেই পারে, তারা হয়তো ভোটের রাজনীতি করছে মধ্যবর্তী নির্বাচনে, এবং আমরা দেখলাম যে যেহেতু রিওপেনের ভোট, ফাইনাল ভোট এখন এই মুহূর্তে চলছে, এবং ডেমোক্রেটদের প্রায় 8-10 জন এই
যেটি সাবসিডিজ বিল সেটাতে রাজি হচ্ছে, কিন্তু এর সঙ্গে আবার বলা হচ্ছে চাক সুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডেমোক্রেটিক পার্টি যদি উনি 8-9 জনকে আটকাতে না পারে। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে যে বারবার বারবার এই শাটডাউনের গেমের মধ্যে সাধারণ মানুষ কেন পড়ছে, এখান থেকে কি আসলে উত্তরণের উপায় কি? আর একটা ব্যাপার হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সময় কেন বারবার এই জিনিসটা হয়? এই প্রেসিডেন্ট ট্রাম্প কি আসলে একটু ছাড় কম দিতে পছন্দ করেন? ধন্যবাদ। আসলে আপনার প্রশ্নের উত্তর কিন্তু বিশদভাবে পর্যালোচনা করেছেন আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদুল্লাহ ভাই, এবং উনি আসলে এর রিজন গুলো বলেছেন খুব সুন্দরভাবে। কিছুই কিন্তু উনি আনটাস্টেড নাই। ইট ওয়াজ এ ভেরি ম্যাগনিফিসেন্ট অ্যান্ড ফ্যান্টাস্টিক, আমি বলবো যে অ্যানালাইসিস। তো আপনার প্রশ্ন উত্তর আমি যেটাই বলবো, আমি আসলে এটা খুবই লাইক করেছি যে আপনি প্রশ্নটা ফোকাস করেছেন আসলে এটা সবসময় এটা হয় কেন। এটা কিন্তু আসলে শুধু যে ট্রাম্পের সময় তা না, কিন্তু এটা কিন্তু সবসময় ডেমোক্রেটিক পার্টি যখন ইলেক্টেড হয় তখনও কিন্তু এটা হয়। এই একটা জায়গায় যেহেতু 60 ভোট দরকার হয় সেনেটে, এখানে তার একটু দর কষাকষির চেষ্টা করেন আর কি পলিটিক্যাল পার্টি গুলো আর কি। এখন এটা আরেকটা ব্যাপার হচ্ছে, এখন দুটো পার্টিরই কিন্তু তাদের ম্যানিফেস্টো আছে। তো এক একটা ম্যানিফেস্টো তারা যেটা সেগুলো দিয়ে তারা চেষ্টা করে যে পলিটিক্যাল আইডিওলজি যেগুলো সেগুলোর মাধ্যমে তারা তাদের কনস্টিটিউয়েন্টদের ইস্যুগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করে। তো এখন দেখুন যে আজকে 40 ডেজ যে গভর্নমেন্ট শাটডাউন, আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার হোয়াট আর দ্য ইফেক্টস অফ দিস গভর্নমেন্ট শাটডাউন। দেখুন, আমরা মদুরা ভাই সুন্দরভাবে বলেছেন যে স্ন্যাপ, ইবিটি বা ফুড স্ট্যাম্প, সবচেয়ে বড় কথা যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট যেটা ডিসেম্বরে আমরা জানি এটা শেষ হয়ে যাচ্ছে। সো অল দোজ থিংস, এবং অন টপ অফ দ্যাট আসলে দেখুন মানুষের যে আরো যে পার্সোনাল যে প্ল্যান গুলো, ইট কস্ট আস। আমি আগামী শুক্রবারে কিন্তু ওকলাহোমা সিটি একটা কনফারেন্সে যাবো। স্টিল উই ডু নট নো, যে আমরা জানি যে টিএস এর স্টাফের অভাবে, এয়ারপোর্ট সিকিউরিটি, ক্যান্সেলেশন অফ ফ্লাইটস, এই যে সাধারণ মানুষের উপর যে এর যে দুর্দশাটা আসে এটা কিন্তু তারা চিন্তা করেন না। এবং আলটিমেটলি কিন্তু এটা কিন্তু সবসময় কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে এটাই হয়। কিন্তু এই যে 40টা দিন যে মানুষের উপর যে আপনার বিপর্যয়টা হলো, মানুষের উপর যে যে প্রভাবটা পড়লো, nobody actually, these political the leaders, they don't think about it. আমার কথা হচ্ছে তারা প্রথম থেকেই কিন্তু এটা প্রোঅ্যাক্টিভলি চিন্তা করেন না কেন। হ্যাঁ, আপনি বলেছেন যে প্রেসিডেন্ট যে ট্রাম্প, তার যেহেতু কতগুলো আপনার রেডিক্যাল অ্যাপ্রোচ আছে, সে তার মতো করে চায়, স্বাভাবিকভাবে সেই মেসেজটাই কিন্তু তার পার্টির যে সেনেটাররা কিন্তু সেটাই ক্যারি করার চেষ্টা করে। সো ওই অডাসিটি বা ওই ধরনের একটা স্টাবার্ন পলিসি, সেটাও একটা কিন্তু আপনার এই যে ত্বরান্বিত না করা বা এটাকে বিলম্বিত করা, এটা বিলম্বিত করার কিন্তু আরেকটা কারণ হচ্ছে এইটা। সো অল দোজ থিং, কিন্তু আমার আমার আপনার প্রশ্নের যে উত্তর আমি যেটা বলবো যে মানুষের উপর যে প্রভাবটা পড়ছে, মানুষের উপর যে মানুষের যে কষ্টটা হচ্ছে, এটা কিন্তু চিন্তা করা প্রেসিডেন্ট ট্রাম্পের তো আমি মনে করি আরো বেশি চিন্তা করা উচিত। কারণ যারা তাকে ভোট দিয়েছেন, বিশেষ করে মিড ওয়েস্টের কথা আপনি যদি চিন্তা করেন, দেখা যায় এই কনস্টিটিউয়েন্ট যারা, তারাই কিন্তু মোর বেনিফিশিয়ারিজ অফ দিস প্রোগ্রাম। সুতরাং এটা তো অ্যাফোর্ডেবল কেয়ার একটা কথা বলা হচ্ছে, ওবামা কেয়ার, এটা রিসিপিয়েন্টটা কারা? সো নোবডি ইজ লুকিং এট দ্যাট, অনলি যে পলিটিক্যাল ড্রাম, পলিটিক্যাল আইডিওলজি, এবং তাদের যে সবসময় যে হিচিং, এবং সবসময় যে তাদের যে এই যে বিলম্বিত করা, এটাকে শাটডাউন করে দেওয়া। বাট দিজ আর দ্য থিংস দে আর ডুইং, সো ইটস আ পলিটিক্যাল ড্রামা। আমি যেটা বলবো, এট দ্য এন্ড অফ দ্য ডে দে কাম টু দ্য নেগোসিয়েশন আফটার পিপল অ্যাকচুয়ালি সাফারিং। তো মানুষের যে দুর্দশা, মানুষের যে কষ্ট যেটা, সেটা কিন্তু দে আর নট লুকিং এট ইট। এটা ইটস অ্যাবাউট, ফর সাম পিপল it's like a livelihood things, right? So nobody actually think about it. So আমি মনে করি এইটা একটা ইনস্ট্রুমেন্ট তারা ইউজ করে, যেহেতু 60 ভোট মেজরিটি ভোট দরকার হয়, এবং সেটা কোনো সময় কোনো পার্টি কিন্তু আসলে পায় না। আলটিমেটলি এখন আপনি যে বললেন 7-8 জন যে ডেমোক্রেটিক পার্টি তারা এগিয়ে আসছেন, এসে তার হচ্ছে না, এনাফ ইজ এনাফ। কারণ আলটিমেটলি দে উইল হ্যাভ টু অ্যাকচুয়ালি ফেস দেয়ার কনস্টিটিউয়েন্টস। তো ওরা তো যারা ইলেক্টেড হয়েছে, দে আর রিপ্রেজেন্টিং about say 500,000 people per senator. তো তাদের তো আলটিমেটলি দে উইল হ্যাভ টু ফেস ইট। সুতরাং ওই দেখে যে জনগণের রিয়াকশনটা কি হচ্ছে। এবং এখানে কিন্তু আরেকটা বড় যে 2026 এর মিড টার্ম ইলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে নির্বাচনটা হয়েছে এখন বিশেষ করে ভার্জিনিয়াতে, নিউ জার্সি, মানে 4 তারিখে যে 3-4 জায়গায় নির্বাচন হলো। এক্স্যাক্টলি, যে আসলে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল জোহরান মামদানি কি পাস করবে। আমি আসলে আই কনগ্রেচুলেট হিম, এবং আমি বলেছিলাম যে ইয়েস, আমার হিসেবে যেমন হচ্ছে হি ইজ গোইং টু উইন, এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট ইট হ্যাপেন। সো
এখানে বরাবরই আমি বলবো যে প্রেসিডেন্টও কিন্তু নমনীয় হওয়া উচিত এবং দুই পার্টি নমনীয় হওয়া উচিত। আই এম নট গিভিং ক্রেডিট টু অলসো ডেমোক্রেটিক পার্টি অ্যাকচুয়ালি নিডেড টু ডিসকাস অ্যাবাউট দিস থিং ওয়েল অ্যাহেড অফ টাইম, তো দ্যাট মানুষের উপরে এই যে মানুষের যে কষ্টটা, মানুষের উপর যে এর প্রভাবটা, নেগেটিভ প্রভাব যেটা আর কি, সেটি এটা আসলে দুই দুই দলের কারোর জন্যই ভালো নয়। কিন্তু আপনি যেমনটা বললেন, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আবার এটা ঘোষণা দিয়েছেন আজকে, গতকালকে উনার ট্রুথ স্পেশালে উনি বলেছেন যে উনি ট্যারিফ থেকে এই যে প্রবলেম হচ্ছে মানুষ, সেই জন্য $2,000 স্টিমুলাস চেক উনি দিবেন আমেরিকান জনগণকে, সেটি দিয়ে উনি সাময়িকভাবে এটাই সামাল দেওয়ার চেষ্টা করছেন। সেই সঙ্গে আবার ঘোষণা দিয়েছেন যারা বিশেষ করে এয়ার হ্যান্ডেলিং এ কাজ করছে তাদেরকে $10,000 উনি প্রণোদনা দিবেন, এমনটাও বলছেন। কিন্তু তারপরও কাজ হচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে দেখলাম CNN ব্রেকিং দিচ্ছে যে নিউ ইয়র্ক JFK এয়ারপোর্টে গ্রাউন্ড হ্যান্ডেলিং টোটালি বন্ধ হয়ে গিয়েছে বিকজ কর্মী সংকটের কারণে, এবং ফাইনাল ভোট চলছে। আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে যেটা জানতে চাই, যদি একটু বলতেন সংক্ষেপে, আপনি এর আগে বলতে চাইছিলেন, সেটি হচ্ছে যে এটা তো গেল হচ্ছে ফেডারেল ওয়ার্কার, এয়ারপোর্টের যারা যাত্রী বা তাদের ভোগান্তি, কিন্তু সবচেয়ে বেশি যে ভোগান্তি আমেরিকাতে, বিশেষ করে অ্যাফোর্ডেবল কেয়ারটাও ঠিক আছে, সেটি হয়তো মানুষ পরবর্তীতে নেবে বা এখন নেবে, প্রিমিয়ামের ব্যাপার অনেক এখানে, যদি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সঙ্গে কিছু ঝামেলা আছে, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো একরকম ভাবে চাচ্ছে বা দীর্ঘদিন একরকম ভাবে চলে আসে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেটি হচ্ছে স্ন্যাপ এবং এই যে ফুড স্ট্যাম্পের যে ব্যাপারটা, বিশেষ করে ক্ষুধার্ত মানুষদেরকে নিয়ে রাজনীতি করা। কারণ আপনি জানেন এখানে কিন্তু মনে হয় যে না, অনেক সবাই অনেক ধনী, পৃথিবীর সবচেয়ে বেশি বিলিয়নিয়াররা বাস করে, পৃথিবীর সবচেয়ে বেশি মিলিয়নিয়াররা বাস করে, কিন্তু তার পাশাপাশি কিন্তু এখানে পদ্মার আড়ালে আরেকটা বড় একটা অংশ রয়েছে যারা আসলে এই ধরনের সুবিধাগুলো, গভর্নমেন্টের যে সুবিধাগুলো নিয়ে আসলে চলতে হয়, কারণ যে জীবনযাত্রার যে ব্যয়। আমার প্রশ্ন যে এই যে ফুড স্ট্যাম্প এবং স্ন্যাপের যে সমস্যাটা, বিশেষ করে স্টেটগুলো যখন চাচ্ছে যে তারা নিজেদের অর্থায়নে করবে, কিন্তু সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলছে না, স্টেট করতে পারবে না। এই যে বারবার ক্ষুধার্ত মানুষকে নিয়ে রাজনীতি, এটাকে কি আপনি ভালোভাবে দেখেন? রাজনীতি, আমি প্রথমে যেটা বলছিলাম, সবকিছুই রাজনীতি। যাই হোক না কেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলেছেন, প্রথম কথা হচ্ছে যখন এই মানে ফুড স্ট্যাম্প বন্ধ হয়ে গেল, ফেডারেল সরকারের বাজেট যখন স্থগিত থাকলো শাটডাউনের কারণে, বাজেট অ্যাপ্রুভালটা বন্ধ হয়ে গেল, তখন ফুড স্ট্যাম্পের জন্য স্ন্যাপ যেটাকে বলা হয়, তো সেটার জন্য টাকা যাচ্ছে না। না যাওয়ার কারণে স্টেটগুলো, কতগুলো স্টেট, বিশেষ করে ডেমোক্রেটিক লেড স্টেটগুলো, যেখানে ডেমোক্রেটিক গভর্নর, লেজিসলেচার আছে, তারা মানে কিছু পয়সা রিলিজ করেছে ওইটা স্ন্যাপ দেওয়ার জন্য। স্ন্যাপ দুই ধরনের হয়েছে। কোন কোন স্টেট করেছে কি, কিছু জায়গা আছে যেখানে দরিদ্রদের জন্য খাদ্য বিতরণ করা হয়, মানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, খাবার দেওয়া হয়, এমনকি চার্চ ইত্যাদি তারা নিজেদের ব্যবস্থাপনায় খাদ্য দেয় লোকদেরকে। এই সমস্ত জায়গায় তারা পয়সা দেওয়ার ব্যবস্থা করেছে একটা। আবার কোন কোন স্টেট করেছে কি, একেবারে যেই পরিমাণ ফুড স্ট্যাম্প লোকে পায় পুরোটা তাদেরকে দেওয়ার জন্য আপাতত টেম্পোরারি, এই সরকার শাটডাউন বন্ধ হওয়া সাপেক্ষে, আচ্ছা সাধারণ মানে তুলে নেওয়া সাপেক্ষে। এখন ফেডারেল সরকার তাদেরকে নির্দেশ দিয়ে যে না, এটা তোমরা করতে পারবে না। ফেডারেল সরকার এটা করার পেছনে একটা কারণ আমি মনে করতে পারি যে লোকের ভুক্তভোগ, লোক যত বেশি সাফার করবে তারা তত বেশি ডেমোক্রেটদের উপরে ক্ষিপ্ত হবে। যে ডেমোক্রেটদের কারণে, এটা আমার ধারণা, আমার অ্যানালিসিস, আই মে বি রং, যে ডেমোক্রেটদের উপরে তারা ক্ষিপ্ত হবে। আগামী বছর ভোট যখন আসবে, ভোটের সময় ডেমোক্রেটদের বিরুদ্ধে তারা যাবে, এইটা তাদের ধারণা। আর ডেমোক্রেটদের কথা যে বলছেন, এই শাটডাউনের আগে কিন্তু কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের নিম্ন পরিষদ, যেটাকে বলা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি সভায় এটা পাশ হয়ে গেছে। এই ডেমোক্রেটদের এই যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দাবি দাওয়া তাদের ছিল, সেগুলাকে অগ্রাহ্য করে সেখানে তাদের কয়েক ভোটের মাত্র মেজরিটি আছে, সেটা দিয়ে তারা তাদের ইচ্ছা মতো, তাদের মানে তাদের প্ল্যান মতো, পরিকল্পনা, ইচ্ছা মতো বলা ঠিক না, পরিকল্পনা মতো, তাদের নীতি মতো, তাদের আদর্শ মতো তারা পাশ করে দিয়েছে। ফলে এখন পাশ করা বাকি, কেবল সেনেটে বাকি ছিল। এখন এই সেনেটে পাশ হয়ে গেলে, সেখানে সেনেটে পাশ হতে হলে আবার সিম্পল মেজরিটিতে হবে, হয় না। সেটার জন্য 60 ভোট, 100 জন সদস্যের মধ্যে কমপক্ষে 60 জন ওটার পক্ষে ভোট দিতে হয়।
নতুবা আরেকটা সিস্টেম আছে 50 ভোটে করা যায়, সেটা কোনো পার্টি নর্মালি করতে চায় না, ওয়ান্স ইন এ হোয়াইল করতে চায় না। করলে অন্য এই পার্টি যখন আবার মাইনরিটি হবে তখন অন্য পার্টি এটা করতে পারে, সেই জন্য ভয়ে তারা করতে চায় না। যাই হোক, সেটা বল নিউক্লিয়ার অপশন, একেবারে পারমাণবিক বোমা নিক্ষেপ করা, দুধ ছাই তোমার, এটাকে টেম্পোরারি, এটা পার্লামেন্টে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টারি প্রসিডিউরে এটা অ্যালাউ করে যে টেম্পোরারি লিডারশিপ ওটাকে সাসপেন্ড করতে পারে, কিন্তু তারা করে না ওই স্ট্র্যাটেজিক কারণে। যাই হোক, বলে এখন সেনেটে সেটা মনে হচ্ছে যেন লাস্ট মোমেন্টে ডেমোক্রেটরা আটকে দিয়েছে, তা না, এটা 1 বছর থেকে তারা জেন্দারবার করছিল, দাবি উত্থাপন করছিল, হচ্ছিল না। এবং এর আগে যখন একবার কয়েকদিন শাটডাউন হয়েছিল, চাকসুমার মানে জনগণ রুষ্ট হবেন এই ভেবে শাটডাউন থেকে প্রত্যাহার করেছেন, তখন চাকসুমার উপরে ডেমোক্রেটিক পার্টির লোকরা ক্ষিপ্ত হয়েছে। এইবারে চাকসুমার আর এই শাটডাউনের শেষ করার পক্ষে যে 8 জন ভোট দিয়েছেন তাদের পক্ষে যাননি, তিনি শাটডাউন অব্যাহত রাখার পক্ষে ছিলেন। এই যে আমাদের ন্যূনতম দাবি যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এর ওই যে প্রিমিয়াম বৃদ্ধির ব্যাপারটা, এইটা তারা মেনে নিতে হবে, এই দাবিতে তিনি অচল আছেন। তারপরও তার কেন রেজিগনেশন দাবি করছে, যেটা আপনি বলেছেন যে এই আপনার লিডারশিপ খুব উইক, আপনি হ্যান্ডেল করতে পারছেন না, আপনি ছেড়ে দেন, রিজাইন করুন। যাই হোক, এটা একটা কথা। এখন আবার মানে এটা যদি এই কয়েকদিন এখন শুনেন সেনেটে পাশ হয়ে যাবে আশা করা যাচ্ছে এই আজকালের ভিতরে। না, এখনই একটু আগে আমরা দেখলাম সিনেটর লিন্ডসে গ্রাহাম, উনি বলছেন এখন ফাইনাল ভোট চলছে এবং সম্ভবত কালকের মধ্যে, আজকের মধ্যে সুখবর আসতে তো, বা কালকের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ওখানে পাশ হয়ে গেলে ডিলে পৌঁছে গিয়েছে না, ওখানে পাশ হওয়ার পরে এটা আবার হাউসে যাবে, প্রতিনিধি পরিষদে যাবে। সেখানে পাশ হলে 2 সভায় সেম ভার্সন, এক্সাক্ট সেম ভার্সন, অদল বদল হলে আবার ঝামেলা আছে। সেম ভার্সন ওখানে পাশ হলে তখন প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য যাবে, প্রেসিডেন্ট স্বাক্ষর করলে তখন শাটডাউন শেষ হবে। প্রেসিডেন্ট নিজে শাটডাউন শেষ হওয়ার পক্ষে, এই যে মানে ডেমোক্রেটদের 8 জন জয়েন করে যে ঐক্যমত্যে পৌঁছেছে ভোটাভুটির আগে, তিনি বলেছেন মানে উনি ওটাকে এন্ডোর্স করেছেন, সমর্থন উনি বলেছেন উনি প্রস্তুত রয়েছেন এটি শেষ করার জন্য। কারণ ফলে এটা এখন আপাতত মনে হচ্ছে 2-1 দিনের মধ্যে শেষ হবে। একটা আরেকটা চেকের কথা যেটা বলছেন $2000 করে, উনি বলছেন মানে প্রায় $1 ট্রিলিয়ন মতো এই যে অতিরিক্ত শুল্কের কারণে, ট্যারিফের কারণে আমদানি সরকার কোষাগারে এসছে। এই হিসাবটা কোত্থেকে আসলো জানি না, মানে $500 বিলিয়ন জাপান রপ্তানি, জাপানের কারণে শুল্ক বেড়েছে, $250 ট্রিলিয়ন কোরিয়ার কারণে, এইটা টোটাল তাদের অ্যানুয়াল এক্সপোর্টও যুক্তরাষ্ট্র এই পরিমাণ না। ফলে ওটার উপরে ট্যারিফ থেকে কিভাবে এত আসে আমি জানি না। যাই হোক না কেন, $100 বিলিয়ন যুক্তরাষ্ট্রের কোষাগারে অতিরিক্ত ইনকাম হয়েছে, তার থেকে 2000 করে এই $1 লক্ষ পর্যন্ত তাদের ইনকাম, এর নিচে বেছে বেছে এদেরকে দেওয়া হবে $2000 করে। কিন্তু এরও কতগুলো ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়া এবং তাৎক্ষণিক ভাবে দেওয়া হবে না। আবার এটা একেবারে সাথে সাথে চেক হিসাবে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া বা এটা না করে অন্য একটা ফর্মুলা বের করার চেষ্টা হচ্ছে। তো এইটা এখনো ওয়ার্কআউট করা হচ্ছে, সেটা আলোচনার বিষয়। ধারণা করছেন না, ওনার ধারণা হচ্ছে এটার কারণে ওই যে তার উপরে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, ওই সমস্ত কারণে লোক যদি আপসেট হয়েও থাকে, $2000 করে দেওয়ার কারণে অনেক লোক খুশি হয়ে মধ্যবর্তী নির্বাচনে তার পক্ষে ভোট দেবে। সব কিছুর ভিতরে মানে ব্যাপার আছে, এই পলিটিক্যাল ক্যালকুলেশন থাকে। যাই হোক না কেন, মানে এটা যত দ্রুত শেষ হয় ততই ভালো। মোহাম্মদুল্লাহ ভাই, আপনি ঠিকই বলেছেন, সবকিছু হচ্ছে ভোটের রাজনীতি। কারণ মধ্যবর্তী নির্বাচন, গত 4 নভেম্বরের নির্বাচনে ভরাডুবির পরে তারা নড়ে চড়ে বসে আছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বুঝতে পারছে যে হয়তো বা ফ্লো চেঞ্জ হতে পারে, সেজন্য উনি প্রণোদনা দিয়ে হোক যেভাবেই হোক মানুষকে খুশি করানোর চেষ্টা করছে। আমরা সেটা নিয়ে আলোচনা করলাম এবং আমরা দেখলাম যে শাটডাউন খুব দ্রুত হয়তো শেষ হবার পথে। আমার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়, যে 1946 সালে স্বাধীনতা
পরে প্রথম কোন সিরিয়ার প্রেসিডেন্ট হোয়াইট হাউসে আসলো। আমি মাদবর ভাইয়ের কাছ থেকে এটা জানতে চাই যে সিরিয়া কিন্তু খুবই বড় ফ্যাক্টর মধ্যপ্রাচ্যের জন্য, সেটা আমরা সবাই জানি, কারণ দীর্ঘদিন ধরে বাশারের সঙ্গে গ্যাঞ্জাম, স্যাংশন, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন, এরপরে ওনার পতনের পর যে উনি এখন যে মোহাম্মদ আহমেদ সারাকে নিয়েও কিন্তু অনেক বিতর্ক রয়েছে। আহমেদ সারার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে তাকে টপ ঘোষণা করেছিল ওয়ান্টেড পারসন হিসেবে, বাট এখন সেই সারা হোয়াইট হাউসের রেকর্ড যেটি বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বসলো, আলোচনা করলো, এবং সেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত। আমার প্রশ্ন, মধ্যপ্রাচ্যে এই যে সারাকে হোয়াইট হাউসে নিয়ে আসা এবং সারার সঙ্গে আলোচনা করা, এটা কি মধ্যপ্রাচ্যের নতুন কোনো ইঙ্গিত বহ? আপনার কাছে কি মনে হয়, এটা কি আবার কোনো নতুন খেলা বা নতুন কিছু শুরু হচ্ছে? বিশেষ করে আপনি জানেন সারা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। ধন্যবাদ। আসলে দেখুন, সিরিয়া is one of the factors in Middle East crisis এর ব্যাপারে, is not the main factor. এখন বর্তমানে বিশেষ করে যে ইসরায়েল টোটালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমরা দেখেছি যে সারা ওয়ার্ল্ডে কিন্তু সে আইসোলেটেড হয়ে গিয়েছেন, এবং যুক্তরাষ্ট্র আমরা জানি স্বাভাবিকভাবেই বিগ পার্টনার, স্পন্সর ফর ইসরায়েল, ফান্ডার্স, স্বাভাবিকভাবে এখন কিন্তু ওখানে বিশেষ করে মিডল ইস্টে আগে যে কান্ট্রিগুলো একেবারে উইথ ডিপ ফেইথ, গুড ফেইথে কিন্তু আপনার সাপোর্ট করতো, তারাও কিন্তু সরে গিয়েছেন। সো এনি কান্ট্রি, any player in the Middle East is very important for United States and Israel at this point. এবং আমরা জানি সিরিয়া টোটাল একটা ডিভাস্টেটেড কান্ট্রি। আপনি বলছেন যে হাফিজ আল আসাদ থেকে বাশার আল আসাদ, সিরিয়ার যে অবস্থা, ওখানে একটা যেটা ছিল রাশার একটা ইনফ্লুয়েন্স ছিল, কিন্তু সে এখন চলে যাওয়াতে সেটা তো চলে গেছেন। স্বাভাবিকভাবে বেকুয়ামটা কিন্তু এখন, আপনি ঠিকই বলেছেন যে সে হচ্ছে একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আহমেদ সারা, এবং তার সম্পর্কে যথেষ্ট কিন্তু লোকালিও কিন্তু তার বিতর্কিত, তার সঙ্গে অনেক বিতর্ক আছে। এখন যেহেতু যুক্তরাষ্ট্রের কিন্তু মিডল ইস্ট একটা পার্টনার খুবই দরকার, বিশেষ করে সিরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট কান্ট্রি, দ্যাট রিজন, পার্টিকুলারলি দ্য প্যালেস্টাইন, দ্য ইস্যু। আমি মনে করি যার ফলে তার অ্যাটেনশনটা এখন বেশি। I don't know how much he is going to be able to turn around or address this issue, যেখানে বিগ প্লেয়ার গুলো কিন্তু এখানে ভেরি ইম্পর্টেন্ট। সৌদি আরব বলেন বা ইজিপ্ট বলেন, টার্কি বলেন, ইভেন জর্ডান, those countries are more important actually than সিরিয়া। লেবানন ইজ অ্যানাদার ওয়ান আর কি। তো এখন যেহেতু ওই কান্ট্রি গুলোর থেকে ওই ধরনের কোনো সাড়া পাচ্ছে না, বা যা ছিল মনে করছে যে আমাদের যে ট্রাস্ট যেটা ছিল, রাপচার্ড যে বিশ্বাস যেটা, সেটা তো এখন আর আগের মতো অবস্থায় নাই। বিশেষ করে 65,000, অনেকে বলে ইজ লাইক টিপ অফ দ্য আইসবার্গ, আমরা যে বলি 65,000 মারা গিয়েছেন, এটা অনেক বেশি, তার থেকে বেশি মারা গিয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে মানুষের মনুষ্যত্ব যদি ন্যূনতমও থাকে, everyone actually is concerned about the predators, who did it and who provided all kinds of weapons, all kinds of intelligence, all kinds of funding, all kinds of support যেটা দিয়েছেন। তো স্বাভাবিকভাবে at this point আমি মনে করি is an important partner for United States and the Israel at this point. But I don't know actually, as I said earlier, how much this person is going to be able to deliver. At least একটা পার্টনার, সেই জন্য আমি মনে করি না ইজ গোইং টু অ্যাকচুয়ালি অ্যাড্রেস এনি ইস্যু। এবং এটা যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমেরিকার জন্য, কারণ আপনি জানেন যে একটা নতুন চুক্তি করার জন্য চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, যেটাকে আব্রাহাম চুক্তি বলা হচ্ছে। অনেক মধ্যপ্রাচ্যের অনেক দেশকে কিন্তু চাপ দেওয়া হচ্ছে, বিশেষ করে গাজার ব্যাপারটার পরে, হামাসের ঘটনার পরে, ইরানের সমস্যার পরে, ইভেন দো সৌদি আরবের ব্যাপারটাও রয়েছে এখানে, সৌদি আরবের যে ভূমিকা ইয়েমেনের সঙ্গে, মানে সবকিছু মিলিয়ে আপনি যেটা বলতে যাচ্ছেন যে যুক্তরাষ্ট্র নতুন একজন বন্ধু খোঁজার চেষ্টা করছে। আব্রাহাম অ্যাকর্ড কিন্তু অনেক আগের থেকে আছে, এটা কমপ্লায়েন্সটা চাচ্ছে আর কি। আব্রাহাম অ্যাকর্ডের জন্য আসলে টু স্টেট সলিউশন যেটা বলা হয়, আমার মনে হয় দ্যাটস নট গোইং টু হ্যাপেন। এটা দে ট্রাইড ইট 77 years, আমরা জানি যে দিস দ্য ক্রাইসিস ইজ গোয়িং অন, পার্টিকুলারলি পিপল অফ প্যালেস্টাইন সাফারিং। আমরা জানি যে এটা জেনোসাইড, এথনিক ক্লিনজিং, এতে কোনো সন্দেহ নাই। আপনার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, ইউনাইটেড নেশন, all the countries in the world, ন্যূনতম যাদের মনুষ্যত্ব আছে সবাই তো এটাকে আইডেন্টিফাই করেছেন এবং এটাকে ডিফাইন করেছেন। দিস ইজ জেনোসাইড and ethnic cleansing, wiping out a whole group because of who they are, because of their faith. They've been ousted, 1948 থেকে আমরা জানি। So এখানে আব্রাহামিক অ্যাকর্ড আমার মনে হচ্ছে না is becoming very successful or useful
এখন নতুন বোধহয় একটা আমার মনে হচ্ছে নতুন অ্যাকর্ড দরকার, আব্রাহামিক অ্যাকর্ড, ইউ হ্যাভ টু মেক অ্যাডজাস্টমেন্ট টু ইট, হুম। সংশোধন করে যদি কিছু করতে পারে। বাট এভরিথিং ইট ডিপেন্ডস অন, আমরা দেখেছি যে সারা ওয়ার্ল্ড যেখানে এর এগেনস্টে, ইউনাইটেড নেশন থেকে শুরু করে, সেখানে যুক্তরাষ্ট্র তো বারবার প্রোটেক্ট করছে ইসরায়েলকে। সুতরাং নাথিং গোইং টু হ্যাপেন উইদাউট গুড ইন্টেনশন and the humanity. এবং This মানে country সেটা আপনি will আপনি বলতে চাচ্ছেন আব্রাহাম অ্যাকর্ড যেহেতু কাজ করছে না এখন, আপনি ভাবছেন আপনার বিশ্লেষণে যে নতুন কোনো চিন্তা করছে এই এই অঞ্চলে সংশোধন দরকার এটার। Yeah. ঠিক আছে, আমরা একটু মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে যেটা জানতে চাইবো যে আপনি দেখলেন মাতবর ভাই যেমনটা বললো যে যুক্তরাষ্ট্র নতুন বন্ধু খোঁজার চেষ্টা করছে, সেটি কি সিরিয়ার এই সারাকে দিয়ে সম্ভব? কারণ সারা কি আসলেই যুক্তরাষ্ট্রের ট্রাস্টেড পার্টনার হতে পারবে, আপনার কি মনে হয়? দেখুন, ওখানে তো দীর্ঘদিন গৃহযুদ্ধ চলেছে সিরিয়াতে, এবং সিরিয়া ছিল মানে এন্টার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বন্ধু রাশার, সোভিয়েত ইউনিয়নের, তার পরবর্তীতে রাশার। তো বাশার আসাদ উচ্ছেদ হয়ে গেছেন, ক্ষমতাচ্যুত হয়ে গেছেন, সেই রাশা তাকে আশ্রয় দিয়েছে। এবং কয়েক মাস আগে সারা, যে গত মাসে সারা সেখানে গিয়ে পুতিনের সাথেও কথাবার্তা বলে এসছেন। এখন এখানে এটা এবারের এই আলোচনায় যে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের সাথে তিনি হোয়াইট হাউসে আলোচনা করেছেন সারা, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আরেকটা বৈঠক হয়েছে পাশাপাশি। সেই বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সেখানে ছিলেন, ফিদান, আচ্ছা যাই হোক, তিনিও ছিলেন। সেটা আরেকটা তাৎপর্যপূর্ণ ব্যাপার। এবং সিরিয়ার সাথে এই ব্যাপারটার কারণটা কি, সেই এনাকে আগে যুক্তরাষ্ট্র টেররিস্ট ঘোষণা করে তার মাথার উপরে মুক্তিপণ না কি যেন পণ ধার্য করা হয়েছিল, তাকে ধরিয়ে দিলে, এই ধরনের ব্যাপার ছিল। সে এখন যুক্তরাষ্ট্রের পক্ষে এসছে। ঘটনা হচ্ছে কিছু কিছু সময়, এটা আমরা এক্স্যাক্টলি জানি না, বাট উই ক্যান ইনফার ফ্রম সার্টেন, কোন সময় এই যে বৃহৎ শক্তিগুলা ক্ষুদ্র শক্তিগুলারও এই যে আপনার শত্রু পক্ষের ভিতরে আপনার এজেন্ট থাকতে পারে। বলশেভিক রিভলিউশন সাকসেসফুল হওয়ার পরে দেখা গেল লেনিনের ঘনিষ্ঠতম বন্ধুদের একজন জারের স্পাই হিসেবে কাজ করেছেন। তো এইরকম সবসময় থাকতে পারে। জর্জ ওয়াশিংটন অত্যন্ত ঘনিষ্ঠতম একজন ব্যক্তি, ব্রিটিশ রাজতন্ত্রের পক্ষে কাজ করেছেন এই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের সময়। তো ফলে এমন হতে পারে যে সারা, যদিও তাকে এগুলা ডিক্লেয়ার করা হয়েছিল, এমন হতে পারে যে আগে থেকে এদের রিক্রুট ছিল, এদের সাথে তার একটা যোগাযোগ ছিল, বা না হতে পারে। যাই হোক, সে এখন যাই হোক দেশে তিনি মানে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, এবং তার আমলে নতুন করে সংবিধান তৈরির কাজ চলছে, অন্যান্য ইলেকশনের প্রস্তুতি চলছে, ইত্যাদি ইত্যাদি। এখন তিনি যেটা কমিট করেছেন, ইম্পর্টেন্ট ব্যাপার এটা, ওইখানে যে গত কয়েক বছর থেকে এই যে পুরো ওই অঞ্চলে লেভান্ট যেটাকে বলে, সিরিয়া, লেবানন, তুরস্কের একটা অঞ্চল, ওই বিরাট একটা অংশ, বিরাট একটা অঞ্চল, ওইটাকে লেভান্ট। এই লেভান্টের পুরো এলাকাতে ইসলামিক মানে খেলাফত, যেটা কয়েক বছর থেকে তারা প্রচন্ড ভয়ঙ্কর টেররিস্ট মানে কাণ্ড কারখানা চলেছে। হাজার হাজার লোককে তারা মেরেছে, এবং তারা খুন করেছে অন্যান্য ধর্মের লোক যা চাচ্ছে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে, এবং মুসলমান মেরেছে সবচেয়ে বেশি তারা সুন্নি মেরেছে, তারা নিজেরাও সুন্নি। যাই হোক, তারা তাদের মতের সাথে একটু দ্বিমত হলে, একটু তাদের কাউকে সন্দেহ করলে মেরে ফেলে। এই সারা অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রকে এই ইসলামিক এই যে টেররিস্ট গ্রুপ, যেটা মানে এই খেলাফত, এদের বিরুদ্ধে, এদেরকে শেষ করার জন্য, এদেরকে নির্মূল করার জন্য পাশ্চাত্যের সাথে তিনি সহযোগিতা করবেন। এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এর আগে বহু চেষ্টা করেছে, তাদেরকে পুরোপুরি ক্ষমতা মানে নির্মূল করা যায়নি, কাবু করা যায়নি। এইটা একটা কমিটমেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেইটা তা না হলে এই পুরো এলাকাকে অস্থিতিশীল করে রাখছে। এবং ইসরায়েল যত দাপট ইত্যাদি করুক না কেন, এই সমস্ত স্যাবোটাজ করলে ইসরায়েল আজকে
তার মানে মাহমুদুল্লাহ ভাই, আপনি যেটা বলতে চাচ্ছেন বা আমরা যেটা বুঝতে পারলাম যে সারাকে দিয়ে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে যে এই যে সমস্যাগুলো, দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো হয়তো বা সমাধান করলে করতে পারে, কিন্তু আমরা আমরা নজর রাখবো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ রাজনীতির খেলায় কখন কখন কি উল্টে যায়। আমাদের সময়টাও শেষ হয়ে আসতেছে, আমরা আমরা একটু দক্ষিণ এশিয়ার দিকে যেতে চাই। দক্ষিণ এশিয়াতে অনেকগুলো ঘটনা ঘটছে, বিশেষ করে আপনি জানেন যে গতকালকে ভারতে মুম্বাইতে আবার হামলা হয়েছে। ভারতের গণমাধ্যম দাবি করছে হামলা, কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে এখনো সন্ত্রাসী হামলা বলা হচ্ছে না। কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম ভারতের প্রতিবেশী 3টি দেশে সীমান্ততে তারা রেড অ্যালার্ট জারি করে ফেলেছে, এবং তারা বলছেন যে কোনো প্রতিবেশী দেশ থেকে এই ধরনের জিনিস উস্কানি থাকতে পারে। কারণ আপনি জানেন বাংলাদেশ সহ ভারতের যে আশেপাশে দেশগুলো এখন অনেক অস্থির, সেইটা কি খুব সিগনিফিক্যান্ট কিনা একটু আপনি যদি সংক্ষেপে বলতেন। যে আমি খুব সংক্ষেপে বলছি, এটা বোম্বেতে না, দিল্লিতে হয়েছে। দিল্লিতে, দুঃখিত, হ্যাঁ, দিল্লিতে রেড ফোর্টের এর আগে বোম্বেতে হয়েছিল তাজ হোটেলে, সেটিও অনেক আলোচনা ছিল অনেক বছর আগে। এই রেড ফোর্টের এখানে হয়েছে, একটা ঐতিহাসিক জায়গা, ক্রাউডেড জায়গা, গাড়িটা আস্তে আস্তে গিয়েছে সেখানে, তারপর বিস্ফোরণ ঘটেছে। সেই কারণে মানে আলামত গুলো হচ্ছে এটা সন্ত্রাসী কর্মকাণ্ড না হতে পারে, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো আস্তে আস্তে গিয়েছে, তারপর বিস্ফোরণ হয়েছে। ফলে এমন না যে হঠাৎ করে একটা গাড়ি বাঁক হারিয়ে ফেললো ইত্যাদি, এবং তার বিস্ফোরণ হয়েছে মানে তার ভিতরে বিস্ফোরক ছিল, এই কারণে বিস্ফোরণ হয়েছে। তো এটা একটা হয়েছে। আরেকটা, এটা দুই ধরনের, বাইরের দেশগুলোকেও এখানে সন্ত্রাসী পাঠাতে পারে, কোনো কারণ বাইরের থেকে সন্ত্রাসী আসতে পারে, এটা হতে পারে। তেমনি ভাবে ভারতে রেড ফোর্ট হচ্ছে মুঘলদের একটা ঐতিহাসিক ব্যাপার, মুঘল সাম্রাজ্যের আমলে। এই যে এখনকার যে সেখানে বিজেপি সরকার হচ্ছে একটা মৌলবাদী দলের সরকার। বিজেপি দলের এরা মোগলদের যত কিছু বা মুসলমানদের যত কিছু সেখানে আছে, ঐতিহাসিক স্থাপনা ইত্যাদির ব্যাপারে তাদের প্রচন্ড আপত্তি। তারা এগুলা মানে এমনকি তাজমহল পর্যন্ত তারা গুড়িয়ে দেওয়ার পক্ষপাতী, অথবা তারা দাবি করছিল যে তাদের এটা, এই ধরনের দাবি অনেক জায়গায় মসজিদ ইত্যাদি বাদ দিয়ে দিচ্ছে, মসজিদের নিয়মি করতেছে, মসজিদ মন্দির ছিল দাবি করছে, এবং এই কতগুলো স্থাপনা, কুতুব মিনার, এগুলার ব্যাপারে তাদের ঘোরতর আপত্তি, তাদের ইতিমধ্যে ডিজিজের মতো হয়ে গেছে। ফলে এইটা তাদেরও যে ঘটাতে পারে না, আভ্যন্তরীণ টেরোরিজম না তা বলা মুশকিল, কিন্তু টেরোরিজম বলে লক্ষণ হচ্ছে এইটাকে ভিত্তি করে। আবার এই কিছুদিন আগে একটা ঘটনাকে ভিত্তি করে কাশ্মীরে ভারত পাকিস্তান যুদ্ধে গেছিল, এবং 2টা নিউক্লিয়ার পাওয়ার যুদ্ধে গেলে কোন দিন আবার ছোটখাটো নিউক্লিয়ার বড় অস্ত্র ছাড়াও এই ছোট ছোট বাজির মতো করে রেখেছে। নাগাসাকি হিরোশিমার মতো ওই সাইজের ছোট ছোট কিছু 2-1টা শহর ধ্বংস করে ফেলতে পারে। এখন এই ধরনের বোমা হঠাৎ যদি ফুটিয়ে ফেলে সর্বনাশ হয়ে যাবে। ফলে এই নতুন কোনো পায়তারা হচ্ছে কিনা এটা বলা মুশকিল। মানে এটা বাংলাদেশের জন্য, ভারতের জন্য বটেই, পুরো রিজিয়নের জন্য, বিশেষ করে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য একটা উদ্বেগের কারণ। ধন্যবাদ মাহমুদুল্লাহ ভাই। আমরা একটু মাতবর ভাই আপনার কাছে আসতে চাই। যেমনটা মাহমুদুল্লাহ ভাই বললো যে ভারতের এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কিন্তু পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যে বাংলাদেশে আপনি জানেন যে আওয়ামী লীগ সরকার যে পতন হলো, তারা কিন্তু আবার নতুন করে কর্মসূচি দিয়েছে। বিশেষ করে 13 নভেম্বর তারা ঢাকা লকডাউন ঘোষণা করেছে। এরই মধ্যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটার ব্যাপারে কঠোর থাকবে। সেই সঙ্গে আজকে গতকালকে থেকে আজকে 2 দিনে আমরা দেখলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ সহ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। সেই সঙ্গে জুলাই সনদ নিয়ে যে সরকার যে 7 দিনের সময় দিয়েছিল রাজনৈতিক দলগুলোকে, সেটিও শেষ হয়ে গেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারেনি। তাই জামাত ইসলামী বলছে তারা 11 তারিখের পরে বা 11 তারিখে বা আগামীকাল পরশুর মধ্যে তারা জনসমাবেশ করবে গণভোটের জন্য। সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস, উনি কি, প্রফেসর ইউনূস, আপনার কি মনে হয় যে বাংলাদেশ আরেকটা ঘোলাটে পরিস্থিতি থেকে আবার আরো ঘোলাটে পরিস্থিতির দিকে যাচ্ছে এখন? আসলে দেখুন, বাংলাদেশের অবস্থাটা এখন দেখতে অনেকটা, কিন্তু আমি বলবো একটা ভয়াবহ অবস্থায় আছে। বিশেষ করে আপনি তো বললেন যে জুলাই সনদ ঐক্যমতে পৌঁছাইতে পারেন নাই, এবং এনসিপি তো পার্টিসিপেট করেন নাই আমরা যতটুকু দেখেছি। এইটা একটা ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, এখন ইলেকশন হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে দেবে বলছে। এখন দেখুন, আওয়ামী লীগ, আপনি এটা একটা
এস্টাবলিশড একটা পার্টি, অনেক দীর্ঘদিন একটা পার্টি, এবং এখনো পর্যন্ত কোনো ইশতেহার বলেন নাই যে তারা পার্টিসিপেট করতে পারবে কিনা পারবে না। পার্টিটাকে কিন্তু হাইজ্যাক করে, বিশেষ করে ব্যক্তি, আমার কাছে এটাই খারাপ লাগে, ডাইনেস্টি এবং ব্যক্তি, এই একটা ঐতিহাসিক পার্টিকে কিন্তু সম্পূর্ণ কিন্তু বিতর্কিত করে ফেলেছে। বিতর্কিত না, এমন ভাবে এই পার্টির নামে তারা কাজগুলো করেছেন। কিন্তু আমি এখনো মনে করি যে কোনো পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল আইডিওলজি, এটা তো আসলে যখনই আপনি নেতা যদি সেটাকে নিয়ে ব্যবহার করে ধ্বংসাত্মক, যেটা বলা হচ্ছে আওয়ামী লীগকে কিন্তু কোন নির্বাচনে বোধহয় বাধা দিবে, বা জামাতকে এক সময় করেছিল যেগুলো আর কি। তো এগুলো কিন্তু ডিপেন্ড অন দ্য লিডার্স অ্যাকশন। তো এখন যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এখন যেটা যেটা অনেকটা কনসার্ন, যেটা আমি বলবো, আপনি দেখুন যে 13 তারিখ যে লকডাউনটা বলছেন, এবং এটা এর আগে আমরা গোপালগঞ্জও দেখেছি একটা উদ্যোগ আসছিল, এবং সারা দেশেই কিন্তু আমরা জানি আওয়ামী লীগের কর্মী আছেন। আপনি তো বললেই হবে না যে আওয়ামী লীগকে বন্ধ করে দিয়েছেন, তাদের লোকজন তো এখনো আছে, এখনো অনেক মানুষ আছে ডাই হার্ট আওয়ামী লীগের জন্য মরে যাবে। কিন্তু অনেকে তাদের ভিতরেও কনসার্ন আছে যে আমরা যে ধরনের যে বাংলাদেশের যে বিশেষ করে গুম খুন আয়নাঘর, এগুলো হয়তো অনেকের পার্টির কিন্তু সাধারণ মানুষ যারা, তারাও কিন্তু বিশ্বাস করতে পারছে না যে এটা কিভাবে হয়েছে। এবং এইখানে কিন্তু কিন্তু পলিটিক্যাল লিডাররা কিন্তু আবার একটা সুযোগ নিচ্ছে, এইটাকে ক্যাপিটালাইজ করে সুযোগ নিচ্ছে, যে দেখছো এটা কিন্তু প্রপাগান্ডা করছে। আসলে তো আমরা এখন ফ্যাক্টস গুলো দেখছি যেটা হচ্ছে। তো এখন যেটা আপনি একদিনে বললেই তো আওয়ামী লীগ চলে যাবে না। সুতরাং আওয়ামী লীগের মানুষ তো এখনো তো গ্রাসরুট বলেন, পালাইয়া কতজন গেছে ক্যালকাটায় গিয়ে বা ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় গিয়ে, ইনক্লুডিং দা ফর্মার প্রাইম মিনিস্টার এবং তার এমপিরা। আমরা জানি যে কলকাতা গিয়ে সব বসে আছেন, ওখান থেকে ষড়যন্ত্র করছেন, ওখান থেকে কলকাঠি নাড়াচ্ছেন। এবং আমি ওইটাও যদি মাইনাস করে ফেলি, কিন্তু যারা দেশে আছেন সারা জীবন আওয়ামী লীগ করেছেন, আমরা জানি আমাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগ করেছেন, তাই না? তারা তো একদিনে আপনি বললেই তো হবে না যে এই পার্টি গন। এবং এটা এমন একটা পার্টি না যে একটা ছোটখাটো পার্টি, তাই না? এবং এবং আপনি যেটা মানে যেটা আপনি আমরা যেটা বুঝতে পারলাম, আপনি যেটা বুঝতে যাচ্ছেন যে হয়তো লিডাররা চলে গিয়েছে, লিডারদের অপরাধ আছে, কিন্তু সাধারণ তৃণমূলের অনেক কর্মী সমর্থক তারা কিন্তু বাংলাদেশে এক্সিস্টিং করছে, এবং তারা কিন্তু চেষ্টা করবে তাদের মানে ক্ষমতা বা তাদের অস্তিত্বের ব্যাপার, শক্তি জানান দেওয়ার চেষ্টা করবে। আমাদের সময় মাদুর ভাই খুবই কম। আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে সংক্ষেপে জাস্ট 1 মিনিটে জানতে চাই যে এই মাদুর ভাই যেমনটা বললো বা আমরা গণমাধ্যমে যেমনটা দেখছি, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয়, কি নির্বাচন কি আবারও সংকটে পড়তে যাচ্ছে নাকি? একটা সংকটের আশঙ্কা সবসময় থাকে, কিন্তু আমি আশা করব তারা নির্বাচন ফেব্রুয়ারিতে দিতে চেষ্টা করবে, তা না হলে তাদের ক্রেডিবিলিটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এই একটা 13 তারিখে ওই যে শেখ হাসিনা সহ তাদের যে বিচার তারা করেছিল সেটার রায় যাওয়ার কথা, সেই জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সেটা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছিল। তো এখন এই যে বাস পোড়ানো 2-1টা যে ইত্যাদি ঘটনা ঘটেছে, ওটা দিল্লির ঘটনা যেরকম বললাম, ওই বিজেপিরই কোন লোক ঘটাতে পারে, এখানেও ওই আওয়ামী লীগের উপরে দোষারোপ করার জন্য আওয়ামী লীগ বিরোধী যারা, জামাতরা ঘটাতে পারে, এনসিপি ঘটাতে পারে, অন্য কেউ ঘটাতে পারে, মানে সরকারের কোন প্রশাসনের একটা বিভিন্ন মানে বিভিন্ন গ্রুপ এর আগে বহুবার আমাদের দেশে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা যে ঘটাতে পারে না এটা বলা মুশকিল, ঘটাতে পারে, আওয়ামী লীগও ঘটাতে পারে, আওয়ামী লীগের দুর্নামের জন্য ঘটাতে পারে। আর যেটা অন্য একটা কথা উল্লেখ করেছেন আপনি, যে জামাত ইসলামী যদি এর ভিতরে ঐকমত্য সময়সীমার মধ্যে হয় নাই, গণভোটের ব্যাপারটায় তারা গোঁ ধরে আছে, এনসিপিও গোঁ ধরে আছে। এটা হচ্ছে তারা মানে নির্বাচনের আগে গণভোট চাচ্ছে, জেনারেল নির্বাচন, সাধারণ নির্বাচনের কয়েকদিন আগে হলো গণভোট চাচ্ছে। যে গণভোটে ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে, যে জিনিসটা মানে জুলাই সনদ নামে যেটা বলছে, যেখানে অনেকগুলো জিনিস তারা সন্নিবেশ করেছে, সেগুলো অ্যাপ্রুভ হয়ে গেলে বাস্তবায়নটা আগামী সরকারের জন্য বাধ্যতামূলক করা হবে। যেটার ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে অনেক কিছুর ব্যাপারে, যে না সেটা আগামী সরকারের আমলে যেগুলা এগ্রি করেছে তারা অলরেডি, সেগুলা বাস্তবায়ন তারা করবে, কিন্তু যেগুলা না সেগুলা আগামী পার্লামেন্ট সেটা করবে। এরা সেটাতে রাজি হচ্ছে না, এরা বলছে যে না এটা অগ্রিম হয়ে যাওয়া উচিত। এমনকি সেটা না হলে এই কমিটমেন্ট তারা চাচ্ছে যে গণভোট যদি একই দিনও হয়, গণভোটে যদি ওগুলো অ্যাপ্রুভ করে ফেলা হয় যেগুলো, তাহলে সেটা ওরা অবশ্য
ওই 90 দিন বা একটা টাইম দিচ্ছে, 90 দিন বা 180 দিন, 270 দিনের ব্যাপার বলেছে যে সংসদ। হ্যাঁ, তাহলে মানে একটা কমিটমেন্ট দিতে হবে, ওর ভিতরে পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এইটার ব্যাপারে কিন্তু বিএনপির আপত্তি আছে, কারণ বিএনপি তো আওয়ামী লীগের কথা, পরিবারতন্ত্রের কথা বলা হচ্ছে, তো বিএনপিরও তো একই ব্যাপার আছে, তাদেরও অনেক ব্যাপারে তারা চাচ্ছে না। যেমন এই যে কিছুদিন আগে, আপনার কয়েক মাস আগে কংগ্রেশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হয়েছিল ওয়াশিংটনে, প্রতি বছর যেটা হয়, সেখানে তারেক জিয়ার কন্যাকে পাঠানো হয়েছিল, ব্যারিস্টার জাইমা রহমানকে। ফলে তারা অলরেডি তৃতীয় প্রজন্মের লিডারশিপকে খাড়া করে রেখেছে, একজনের পর একজন। 2 বছর প্রধানমন্ত্রী 2 বার ছিলেন, তারপরে তার পুত্র যদি 2 বার হন, 2 বারের টার্ম লিমিট, তারপরে তার কন্যা তো রেডি আছে। ফলে এগুলার আপনি ঠিকই বলছেন। আসলে আমরা দক্ষিণ এশিয়াতে এই পরিবারতন্ত্রের রাজনীতি দীর্ঘদিন ধরে দেখে আসছি, সেটা শুধু বাংলাদেশ নয়, ভারত সহ বিভিন্ন জায়গায় দেখে আসছে। আমাদের নজর থাকবে সেটাই দিয়ে। আজকে আমাদের সময় খুব দ্রুত শেষ হয়ে গেছে, আসলে অনেকগুলো বিষয় ছিল। আপনাদের দুইজনকে আবারও বিশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ। যেমনটা আমরা আলোচনা করছিলাম যে শাটডাউনের ব্যাপারে, খুব দ্রুত শাটডাউন শেষ হয়ে যাচ্ছে, হয়তো কিছু দিনের মধ্যে, 2-1 দিনের মধ্যে, বা আজকেও হতে পারে, বা কালকে পরশুর মধ্যে শাটডাউন শেষ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে হয়তো যেতে পারে, এবং উনি সাইন করলে ফেডারেল ওয়ার্কার যারা রয়েছেন তারা একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন, এমনটা আশা করা যাচ্ছে। সেই সঙ্গে ভারতে যে হামলা হয়েছে সেটি আসলে ভারতের আশেপাশে প্রতিবেশী দেশের জন্য যে অ্যালার্মিং, সেটিও আমাদের আলোচকরা বলেছেন। সেই ব্যাপারেও আসলে সতর্ক থাকতে হবে, বিশেষ করে বাংলাদেশের। এবং বাংলাদেশে যেমনটা আমাদের আলোচকরা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপট দিন দিন ঘোলা হচ্ছে, কারণ বাংলাদেশে এই আওয়ামী লীগ যেমন 13 তারিখে লকডাউন দিয়েছে, জামাত যেমন হুমকি দিচ্ছে 11 তারিখে জনসভা করবে, তেমনি বিএনপি বলছে জুলাই সনদের তারা বিভিন্ন বিষয়গুলোতে একমত না। সবকিছু মিলিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ইউনূসের সরকার বলতে গেলে খুব হিমশিমে অবস্থার মধ্যে আছে। আসলে উনি এগুলো সামাল দিয়ে মাত্র আর 2-3 মাস আছে, এর মধ্যে কিভাবে সম্ভব সবকিছু ঠিক করে নির্বাচন করবে, সেটিতেও আসলে আমাদের নিয়মিত নজর থাকবে। আমরা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানে চেষ্টা করব আপনাদেরকে সেই সব রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করতে। প্রতিদিনই আমাদের এই অনুষ্ঠান হচ্ছে, আশা করি আপনারা আমাদের সঙ্গে যোগ দিবেন এবং রাজনৈতিক সেই পেছনের কথাগুলো আমাদের এই অনুষ্ঠান থেকে জানতে পারবেন। আজ এই পর্যন্তই। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে, অন্য কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে পারি আমরা। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।